মালদা জেলার গাজল 2 এর প্রধান উর্মিলা রাজবংশীর উদ্যোগে শনিবার বৈকাল ৫টা নাগাদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজল হাতিমারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলা ছাত্রীদের মধ্যে সম্মানপত্র প্রদানের পাশাপাশি ৫০ অধিক খেলার জার্সি ও পেন দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল 2 এর প্রধান উর্মিলা রাজবংশী, হাতিমারি উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট অনন্ত কুমার ঘোষ, গ্রাম পঞ্চায়েতের প্রতিমা রাজবংশী, গোবর্ধন সরকার ও অন্যান্যরা। গাজল 2 প্রধান উর্মিলা রাজবংশী বলেন, নারী শক্তি বড় শক্তি। এদিন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গাজলের হাতিমারি উচ্চ বিদ্যালয় ছাত্রীদের মধ্যে ৫০ অধিক খেলার জার্সি, সম্মানপত্র, পেন দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবর্ধনা জানানো হয়। নারী হচ্ছে আমাদের জগতের মাতা, তাই নারী শক্তি বড় শক্তি। নারীদের সম্মান করো, শ্রদ্ধা করতে হবে, এগিয়ে চলতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ নারীরাই। যে স্টুডেন্টরা আছে, মহিলা স্টুডেন্ট, মেয়েরা, তাদেরকে আমরা যে এখানে যে ফুটবল টিম আছে তাদের হাতে আমরা কিছু পেন, একটা স্মারকলিপি এবং একটা জার্সি তাদের হাতে তুলে দিলাম। তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানানো হবে। হ্যাঁ, এই কারণে নেওয়া যে নারী শক্তি যাতে আরও বিকাশ ঘটে, তারা যাতে অনেক এগিয়ে যেতে পারে, নারী শক্তি যাতে আরও উন্নত হয়, নারীরা যাতে আরও অনেক এগিয়ে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, আমাদের ওরকমই হবে 50টা মতো। আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী, গাজল 2 গ্রাম পঞ্চায়েত প্রধান। গাজল 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হাতিমারি হাই স্কুলে নারী দিবসের সম্পর্কে উদযাপন হবে। উত্তর দিনাজপুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। তাই গুণাশ্রয়ে গুণাময়ী, শক্তিভূতে সনাতনী, নারী শক্তির উৎস। নারী সব করেছিল, নারী ওষুধ দলনী, নারী প্রতিষ্ঠিত হয়, নারী রাষ্ট্রপতি আর ঘর তৈরি করে দিবে, পারলে ও আবার ফুসেরও ঘরকে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরে থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারের উদ্যোগে মালদহ জেলার গাজল ব্লকের শালবনাতে নতুন দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে। এর জন্য চূড়ান্ত অনুমোদন পাওয়া গিয়েছে। এ নিয়ে গাজল জুড়ে খুশির হাওয়া ছড়িয়ে গিয়েছে। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে, গাজল এখন বড় শিল্প তালুক এলাকা। পুরাতন মালদহের নারায়ণপুরের মতো এখানে বড় বড় মিল, ফ্যাক্টরি, মার্কেট, জনবসতি প্রচুর হয়ে গিয়েছে। কোথাও আচমকা আগুন ধরলে ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ ২৬ কিলোমিটার দূরে ইংলিশ বাজার থেকে ইঞ্জিন আসতেই সব ভস্মীভূত হয়ে যায়। সেই জন্য বাম আমলে থেকেই গাজল দমকলের দাবি রয়েছে। এবার তৃণমূল সরকারের আমলে দমকল কেন্দ্র তৈরি হচ্ছে। এ নিয়ে বাসিন্দারা রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন। গাজলে মার্চেন্ট চেম্বার ভাইস প্রেসিডেন্ট অসিত প্রসাদ বলেন, আমরা খুব খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমরা গতকাল জানতে পেরেছিলাম যে গাজল একটা ফায়ার স্টেশনে অনুমোদন চলে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কারণ বিডিও সাহেব, আমাদের ভূমি দপ্তরের বিএলও সাহেব উনি এসেছিলেন। আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিধানবাবু আমাকে খবর করেন, আমি সেখানে স্পটে যাই। ওখানে একটা জায়গা চিহ্নিত করা হয়, ৪৭ শতক জায়গা। ৪৭ শতক জায়গার উপরে একটা আমাদের ফায়ার স্টেশন হবে এবং জায়গাটা নিচু জায়গা আছে, সেখানে মাটি ভরে সয়েল টেস্ট করে আমাদের কনস্ট্রাকশন আরম্ভ হবে। গাজলে একটা মহৎ জিনিস আমরা পেলাম। সব থেকে বড় কথা, গাজল মালদা জেলার মধ্যে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরে থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। এই গাজলে ধন্যবাদ। যে অনুমোদন দিলেন আমরা তাকে সাধুবাদ জানাই।
এই যে ফায়ার ব্রিগেডটা হচ্ছে সেটা কোথায়? এটা শালবনি, আমাদের এখানে তুত অফিস আছে, তুত অফিস থেকে আমাদের ফায়ার ব্রিগেডকে উনি ট্রান্সফার করে দিলেন জায়গাটা, ডিপার্টমেন্ট জায়গা ট্রান্সফার হলো, 47 শতক জায়গার উপরে আমাদের ফায়ার স্টেশন হবে। বলছি আপনার নাম, আপনি কোন পদে রয়েছেন? আমি গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পদে আছি। এখানে ফায়ার ব্রিগেড হতে গেলে খুবই ভালো হবে, কেননা আমাদের সুবিধা হবে, কেননা যেমন আমাদের এখানে আশেপাশে ফায়ার ব্রিগেড নেই, আছে মালদা থেকে আসতে বহু সময় লেগে যাচ্ছে, এই আস্তে আস্তে মনে করেন যে বহু ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে হতে গেলে খুবই ভালো হবে গাজল প্রতিবেশীদের জন্য, যেহেতু প্রতিদিন আমাদের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটতেই আছে, আর মনে করেন যে ক্ষয়ক্ষতিও বেশি হচ্ছে। আর না, আমরা প্রচণ্ড খুশি হব, কেননা ফায়ার ব্রিগেড আমাদের এই গাজলে হওয়া মানে বিশাল ব্যাপার, মানে এটা খুব একবারে জরুরি, আমাদের খুব প্রয়োজনীয় জিনিস। গাজলে যে ফায়ার ব্রিগেড না থাকাতে বহু সমস্যা সম্মুখীন হতে হচ্ছে পাবলিককে। আর ওখানে না ফায়ার ব্রিগেডটা যেটা হওয়ার কথা, এই যে আপনার তুত অফিসে শালবনা তুত অফিসের এখানে। হ্যাঁ, আমি এখানকারই প্রতিবেশী, আমি মাঝরাতের বাড়ি। আপনার নাম? রমেশ প্রামাণিক। গাজলে যে সমস্যা ছিল সেটা হচ্ছে যে প্রতিনিয়ত এই অগ্নিকাণ্ড যে হয়, তো তাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, এটি আমাদের খুব জরুরি এইটা হওয়ার। অত্যন্ত ক্ষতি হয়, পুরো ছাই হয়ে যায়, মানে কি সব কিছু হয়ে যাওয়ার পরেও অনেক লেটে আসে। আর খবর পাওয়ার পরে তারা পরিস্থিতি হতে হতে অনেক টাইম লেগে যায়। তার জন্য আমাদের দাবি এটা যে আগামীতে যদি আমাদের এখানে যেন কোনো এই দুর্ঘটনা না ঘটে। হ্যাঁ, আমরা প্রত্যেকজনেরই, আমাদের গ্রামবাসী এবং আমাদের গাজলবাসীর দাবি যে আমাদের যেন এখানে একটা ভালো ফায়ার ব্রিগেড যেন হতে চলেছে। হ্যাঁ, এবং আমরা আগামীতে যেন এই সুবিধাটা প্রত্যেকজনই পাই বা পাবো, তা খুবই খুশি এবং খুব উপকৃত হব। কেমন লাগছে আপনাদের? আমাদের খুব ভালো লাগছে, আমাদের এই জায়গাটায় ফায়ার ব্রিগেড হবে, তার জন্য আমাদের এখানকার মানুষ প্রত্যেকজনই বলছে খুব ভালো হচ্ছে। হ্যাঁ, আমাদের এই যে অফিস, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরে থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। কিন্তু হচ্ছে না। ধন্যবাদ। কিন্তু এখন যে আমাদের কাছে এসে ইনকোয়ারি হয়েছে, আমরা দেখেছি, এটি আমরা খুব খুশি যে আগামীতে আমরা অনেক কিছু বিপদ হাত থেকে রেহাই পাবো। বলছি আপনার নাম, আপনার বাড়ি কোথায়? আমার নাম প্রশান্ত সিংহ, বাড়ি শালবনা, গাজল, মালদা। নিজের বাড়িতে নিজের স্বামীর সামনে গণধর্ষণের শিকার আমার মক্কেল, এমনটাই গুরুতর অভিযোগ নির্যাতিতার আইনজীবী শোভন দাশগুপ্তের। তিনি সংবাদ মাধ্যমে নির্যাতিতাকে সাথে নিয়ে ঠিক কী অভিযোগ করেছেন শুনুন। 14/1/2025 তারিখে আমার বাঁদিকে ভিকটিম গার্ল বসে আছে, তাকে মোহাম্মদ জসিম আলী, এনামুল, মোনাব আলী, রিজওয়ান, ইমদাদুল হক, এনামুল হক, মাসুদুর রহমান, আনসারুল, আজাউদ্দিন, এরা এই ভিকটিম গার্লকে গণধর্ষণ করে। ভিকটিম গার্ল যখন তার স্বামীকে নিয়ে নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়ির দেওয়া 1/3 অংশ, সেখানে যখন তারা গিয়েছিল থাকার জন্য, সেই সময় এরা ধরে মারধর করে তার স্বামীকে বেধড়ক মারে এবং স্বামীর সামনেই এই মহিলাটিকে গ্যাংরেপ করে। সংখ্যায় অনেকগুলি লোক থাকার জন্যে তার স্বামী তাদেরকে কিছুই করতে পারেনি। এই কেসটা যখন আমরা ইংলিশবার থানায় করলাম, কেস স্টার্ট হলো, গ্যাংরেপ কেস স্টার্ট হলো। তারপরে ওদের এতটাই রাগ হলো যে পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে গেল ওখানে যেখানটা রেপ হয়েছে সেই স্থানটা, তখন তারা কি করলো না, তালা ভেঙে, পুলিশের সামনেই তালা ভেঙে এই আমার ক্লায়েন্টের কাসেম আলী তার বাড়ির সমস্ত কিছু, টিভি, সোনার জিনিস, টাকা পয়সা,
ফ্রিজ, সমস্ত কিছু তারা ইয়ে করে দেয়, লুট করে নিয়ে চলে যায় পুলিশের সামনেই। করলে বলে আমি সব ভিডিও তুলে রেখেছি। তিনি হচ্ছেন মিল্কি ফাঁড়ির অফিসার। তিনি বলেন আমি সব ভিডিও তুলে রেখেছি, কেননা আমাকে মৃণালবাবু পাঠিয়েছিলেন শুধু ভিডিও তোলার জন্য, কোনো অ্যাকশন নেওয়ার জন্য নয়। পুলিশের সামনেই মারধর করা হয় এবং কাসেম আলীকেও মারে, এবং আমার যে বাঁদিকে বসে আছে ভিকটিম গার্ল তাকেও মারে, মারধর করে। আমরা মৃণালবাবুকে জানাই ব্যাপারটা, যেটা কি হলো, বললো আমরা সব ভিডিও করে রেখেছি, যথাযথ সময়ে অ্যাকশন নেব। আজ পর্যন্ত এটা গ্যাংরেপ মামলা, তার বাড়ি লুট হয়ে গেল, সমস্ত জিনিস চলে গেল, 10 থেকে 20 লক্ষ টাকার জিনিসপত্র চলে গেল। তার বাড়ির তার তালা ভেঙে, কাসেম আলীর তালা ভেঙে নিজে তালা লাগিয়ে দখল করার চেষ্টা করলো। পুলিশ আজ অব্দি কোনো এনকোয়ারি ইনভেস্টিগেশনে গেল না। গ্যাংরেপের মামলা, তার সঙ্গে তার বাড়ি লুট হয়ে গেল। যদি সে গ্যাংরেপের মামলা না তুলে নেয় তাহলে তাকে মেরে ফেললে বলে বারবার হুঁশিয়ারি হুঁশিয়ারি দিচ্ছে হচ্ছে এই জুয়ানা খাতুন, এমদাদুল হক, আজহারউদ্দিন, শাহিদ আলী, এনামুল হক, মাসুদুর রহমান, শেখ আনসারুল। পুলিশ এদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে, আর তাই জন্য পুলিশ কোনো ইনভেস্টিগেশন করে না, কোনো এনকোয়ারি করে না। এই কেসের আয় হচ্ছে সমর কুমার ঘোষ। সমর কুমার ঘোষ আজ অব্দি কাউকে অ্যারেস্ট করলেন না, কোনো ইনকোয়ারি ইনভেস্টিগেশন করলেন না। আইসি সঞ্জয় ঘোষ, তার কাছে বারবার দেখা করেছি আমরা, তিনি কোনো এমন ইনস্ট্রাকশন দিচ্ছেন না যে আসামিদেরকে গ্রেফতার করা হোক। এই কেসের আক্রোশে আমার ভিকটিম গার্লের বাড়ি লুট হয়ে গেল, এরাই লুট করে নিল সব জিনিসপত্র, টাকা পয়সা, সোনাদানা, দামি দামি ডকুমেন্টস, ফ্রিজ। প্রতিবাদ করলো যে আমাদের সব কেন নিয়ে নেওয়া হলো, তখন নিজেকে পুনরায় মারধর করলো। এই মহিলাটিকে মেরেছে, গলায় আঁচড়িয়ে দিয়েছে, খামচিয়ে দিয়েছে, মানে ব্লেড চালিয়ে দিয়েছে, যাচ্ছে বাজে ঘটনা। একবার গ্যাংরেপ হচ্ছে, মার খাচ্ছে, স্লোটানি হচ্ছে, পুলিশের কোনো হেলদোল নেই। এসপি সাহেবকে জানিয়েছি, সামনাসামনি কি কথা বলেছি, তার যে ওসি লিগ্যাল সৌম্য মুখোপাধ্যায় তার সাথে কথা বলেছি, আজ অব্দি কোনো অ্যাকশন হলো না। এই ব্যাপারে যদি আর আমি 24 ঘন্টা দেখব, যদি 24 ঘন্টার মধ্যে কোনো আসামি অ্যারেস্ট না হয়, তাহলে আমি ইমিডিয়েটলি হিউম্যান রাইটস থেকে যাব, ওমেন কমিশনে যাব, আইজি ডিআইজি যাব, এবং ডিজির কাছেও প্রয়োজন পড়লে আমি যাব কলকাতায়, ক্লায়েন্টকে নিয়ে যাব আমি। ডিজির সঙ্গে এসপির কোনো হেলদোল নেই, অ্যাডিশনাল এসপি ডিএসপির কোনো হেলদোল নেই। এটা কি চলছে? মমতা ব্যানার্জির রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই। এর আগে আরজিকর কাণ্ড তার প্রমাণ, পানাগড় কাণ্ড তার প্রমাণ, আর মালদাতে একের পর এক রেপ আর মানে শ্লীলতাহানির মামলা। যদি এরপরে যদি কোনো অ্যাকশন না হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাবই, প্রয়োজন পড়লে মমতা ব্যানার্জির বাড়িতেও দেখা করবো, কি তার অফিসে বলবো পুরো নষ্ট করে দিচ্ছে। যদি মমতা ব্যানার্জির কাছে গিয়ে কাজ না হয় তাহলে কি করবো? আমি আশা করি মমতা ব্যানার্জি যে ধরনের অ্যাডমিনিস্ট্রেটর, উনি একসময় বিপ্লব করেছেন, বিদ্রোহ করেছেন, এবং বিরোধী দলনেতা তিনি খুবই সফল। আমি আশা করি মমতা ব্যানার্জির কাছে এখানে কাজটা হবেই। যদি না হয় তাহলে আমরা রাষ্ট্রপতির কাছে যাব। নাম আমি উল্লেখ করলাম না, কিন্তু তারা আছে গৃহহীন, তারা আজকে সর্বহারা হয়ে গেছে। তাদের এত সম্পত্তি, বাড়ি ঘর থাকা সত্ত্বেও, কেননা আসামিরা এদেরকে এমন ভাবে মারধর করছে, থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, বলছে বাড়িতে এলে তোদের হাত পা কেটে রেখে দেবো। কারণ থানা মিল্কি ফাঁড়ির বড়বাবু আমার হাতের মুঠোয় প্রচুর টাকা দিয়ে এসছি, মিল্কি ফাঁড়িতে গিয়ে, ইংরেজবাজার থানাতে গিয়ে অনেক টাকা দিয়ে এসছি। সমর ঘোষকে যা বলবো তাই করবে, ওই জন্য আমরা অ্যারেস্ট হচ্ছি না, বাড়িতে থাকছি, পুলিশ কিচ্ছু করবে না আমাদেরকে। তাহলে ওরা কি প্রাণ ভয়ের আশঙ্কা করছে? ওই জন্য এরা প্রাণ ভয়ের আশঙ্কা আছে, গৃহহীন, ঘর ছাড়া, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একটা বাচ্চাকে নিয়ে, একটা মহিলা, তার স্বামী কলকাতা পুলিশের ড্রাইভার, কতদিন এইভাবে গৃহহীন অবস্থা থাকবে বলুন তো দেখি? কোন রকমে তারা একটা জায়গায় নিরাপদ আশ্রয়ে
থাকার চেষ্টা করে যেন তাদেরকে জীবন থেকে মেরে না ফেলে। দাশগুপ্ত মালদা কোর্টের আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্টেরও আইনজীবী। নাহলে যেখানে পাবো সেইখানে রেপ করে দিব, মার্ডার করে দিব। কে বলছে এই কথাগুলো? কে বলছে? কারা বলছে? শাহেদ বলছে। সাহেব। আর এনামুল। তো এই ব্যাপারে পুলিশকে বলেছেন? হ্যাঁ বলেছে, তো পুলিশ কি ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে? ব্যবস্থা নেয়নি এখন। বলছে কি দাদাকে ডাকো আগে, তারপরে ব্যবস্থা। কোন থানা? কোন থানা এটা? এটা মিলবি খালি। শাহেদ বলছে সোনাতলিতে যেতে হবে, বললো যে মীমাংসাটা উঠছে না। করাত মিলে বাবার কাজে সাহায্য করতে গিয়ে মিলের ফিতায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হলো 15 বছর বয়সের এক কিশোরীর। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছে বাবাও। আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের বনসরিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরীর নাম খুশি খাতুন, বাড়ি ভবানীপুর গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠিয়েছে। কিশোরীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সামনের মাসের 5 তারিখে রয়েছে পরিবারের বড় মেয়ের বিয়ে। জ্বালানির জন্য বাবা মিরাজুল ইসলাম নিজের করাত মিলে কাঠ চেরাই করছিলেন। সেই কাজে বাবাকে সাহায্য করছিল ছোট মেয়ে খুশি। অসাবধানবশতা ওড়না পেঁচিয়ে যায় মিলের ফিতায়। মিলে ঢুকে দুমড়ে মুচড়ে হাত পা ভেঙে যায়। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠিয়েছে। মৃতের বাবা মিরাজুল ইসলাম বলেন, বড় মেয়ের বিয়ের জন্য নিজের করাত মিলে জ্বালানির কাঠ চেরাই করছিলাম। ছোট মেয়ে কাঠ ধরিয়ে দিচ্ছিল। সেই সময় অসাবধানবশত ওড়না পেঁচিয়ে যায় মিলের ফিতায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়ের। 4 মেয়ের মধ্যে সে ছিল ছোট মেয়ে। বলছি কি নাম আপনার মেয়ের? খুশি খাতুন। বয়স কত হবে? 13 বছর। আর ওটা কি আপনার নিজেরই মিল ছিল? আপনার পরিবারে কে কে আছে? কতজন ছেলে মেয়ে আছে? 4 জন। আর ওই যে কাঠগুলো ফাটাচ্ছিল কি কারণে ফাটাচ্ছিল? মানে আপনার কি কারণে ওগুলো কাঠ মানে কি জন্য, কি উদ্দেশ্যে? সামনে মেয়ের বিয়ে ছিল তো ওই জন্য জ্বালানি জোগাড় করছিলাম। মানে কবে বিয়ে আছে? 4-5 তারিখে। আপনার নাম? মেয়েটা মারা গেল কাছেরা মিলের বাবার সাথে কাজ করছিল। এবার মেয়েটা ওই খড়ি টানতে গিয়ে ওর উন্নাটা বেল্টের মধ্যে পেঁচিয়ে যায়। তাকে টেনে নেয়, তারপরে থেকে ছিটকে ফেলে দেয়। পাশের লোক এসে তড়িঘড়ি করে ওকে করে উদ্ধার করে। তারপরে আমরা ওকে হাসপাতালে আনার চেষ্টা করি। হাসপাতালে এনে ডাক্তারবাবু মৃত্যু ঘোষণা করে। কজন কাজ করছিল মিলে? মিলে 3 জন কাজ করছিল। ওর বাবা ছিল কি? ওর বাবা ছিল সঙ্গে। মানে ওই মেয়েটা কি বরাবর এখানে কাজ করতে আসছে না? না, ও কাজ করতে যায় না, কিন্তু এমনি নিজের বাবার মিল তো এই জন্য জ্বালানি আনতে গিয়ে গেছিল। তো ঘটনাস্থলে কি মারা গেছিল? ঘটনাস্থলে হয়তো সম্ভবত মারা গেছিল। আমরা কিন্তু হয়তো ভাবলাম যে বেঁচে আছে, তার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলাম তৈরি করে। কি নাম মেয়েটার? কি নাম? খুশি খাতুন। আর বয়স কত? বয়স 14 বছর। তো হাসপাতাল নিয়ে এসেছিলেন? হাসপাতাল নিয়ে এসেছিলাম। ডাক্তারবাবু কি জানালো? ডাক্তারবাবু মৃত্যু ঘোষণা করেছে। এখন বডি কোথায় নিয়ে যাবেন? এখন বডি আমরা নিয়ে যাব মালদা মেডিকেল কলেজে। মানে কোন জায়গাতে ঘটনাটা ঘটলো? জায়গাটা বনসরিয়া কাঠমিলে। ওটা কি ওদের নিজেরই মিল ছিল? সব মিল। হ্যাঁ। আপনার নাম? মাসুম। আপনার বাড়ি? বাড়ি ভবানীপুর। ওখানে কাজ করছিলেন? হ্যাঁ, আমরা ওখানেই পাশেই ছিলাম। হ্যাঁ, রক্ত নি ফেলে হ্যাঁ তো এখানে উন্নি গান মুড়ে গেছে গালাটা। হ্যাঁ, তো গর্দন চাপে গেছে।